একটা যাত্রীবাহী প্লেন, একটা স্বাভাবিক ফ্লাইট, আর হঠাৎই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো প্লেনটা পরিণত হয় একটা উড়ন্ত দুঃস্বপ্নে। ককপিটের ভেতরে আতঙ্ক, কেবিন জুড়ে চিৎকার, আর 50 জনেরও বেশি মানুষের জীবন এখন নির্ভর করছে মাত্র একজন পাইলটের সিদ্ধান্তের ওপর। আর এটা একটা সত্যি ঘটনা। আজকের মুভি হাইজ্যাক 1971। চলুন শুরু করা যাক। সাল 1969, ডিসেম্বর মাস। দুজন সাউথ কোরিয়ান ফাইটার পাইলট একটা হাইজ্যাক হওয়া প্লেনকে রক্ষা করার জন্য একটি মিশনে বেরিয়েছে। তাদের সামনে যেই প্লেনটা রয়েছে সেটা নর্থ কোরিয়ান এজেন্ট দ্বারা হাইজ্যাক করা হয়েছে। প্রথমে তাদের কন্ট্রোল সেন্টার থেকে একজন ব্যক্তি সেই হাইজ্যাক হওয়া পাইলটের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং তাদেরকে রিকোয়েস্ট করে তারা যেন প্লেনটা ঘুরিয়ে সেটা সাউথ কোরিয়াতে ফিরিয়ে আনে। কিন্তু এই মেসেজের কোনো রকম উত্তর তারা পায় না। ফাইটার পাইলট টাই ইন লক্ষ্য করে এর মধ্যে যে পাইলট রয়েছে যার নাম ইয়ং সুক, সে তার বন্ধু হয়। এরপর কন্ট্রোল সেন্টার থেকে তাদেরকে অর্ডার দেওয়া হয় তারা যেন সেই প্লেনটাকে নর্থ কোরিয়াতে যাওয়ার আগেই ধ্বংস করে ফেলে। কিন্তু ফাইটার পাইলট এমনটা করতে রাজি হয় না। তাদেরকে আবারও বলা হয় তারা যদি প্লেনের একটা ইঞ্জিন নষ্ট করে দেয় তবে অন্য একটা ইঞ্জিন দিয়ে তারা এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারবে, তাই তারা যেন অবশ্যই ফায়ার করে। কিন্তু টাইন ফায়ার করে না এবং সেই প্লেন অবশেষে বর্ডার পার করে নর্থ কোরিয়াতে চলে যায়। এরপর তারা যখন ফিরে আসে, এয়ারফোর্সের কমান্ডার জ্যাং ইয়ং সব রকম দোষ তাদের উপর চাপিয়ে দেয়। সে বলে শুধুমাত্র তাদের কারণে তাদের 51 জন মানুষ নর্থ কোরিয়াতে চলে গেল। তখন টাইন তাকে বোঝায় সেই প্লেনটা হাইজ্যাক হয়েছিল, তাই সাধারণ মানুষের কোনো দোষ ছিল না এবং তারা যদি ফায়ার করত তবে সেই 51 জন মানুষ সেখানেই মরে যেত। কিন্তু এয়ারফোর্সের কমান্ডারের মতে তারা অনেকবার ককপিট চেক করেছে এবং সেখানে কোনো হাইজ্যাকারকে দেখতে পায়নি। এয়ারফোর্স কমান্ডার এদেরকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। একইভাবে শেষবারের মতো টাইনকে বুঝিয়ে দেয় তার পরিবারে 20 জন সদস্য আছে এবং তুমি একা 51 জন মানুষের জীবন নষ্ট করেছ, তাই তোমার পরিবার চাইলে 1000 জন মানুষের জীবন নষ্ট করতে পারে, তাই এখন থেকে সাবধান হয়ে যাও। এরপর সরকার থেকে সেই 51 জন মানুষকে পুনরায় তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। কিন্তু দেশে ফেরার আগে তাদের প্রত্যেকের ইনভেস্টিগেশন করা হবে, এটাও সরকার থেকে জানিয়ে দেওয়া হয়। এরপর সেই দিনটা চলে আসে যেই দিন 51 জন মানুষের ফ্যামিলি তাদেরকে আনতে বর্ডারের কাছে চলে যায় এবং এখানে টাইনও চলে আসে। সে খেয়াল করে এখানে তার বন্ধু পাইলটকে সে দেখতে পাচ্ছে না, তাই সে একজন গার্ডকে জিজ্ঞাসা করে। তখন গার্ড প্রত্যেককে চিৎকার করে জানিয়ে দেয় এখানে মাত্র 39 জন আছে, বাকিদেরকে আনা হয়নি এবং তাদের মধ্যে 2 জন ক্রু মেম্বার এবং 2 জন পাইলট রয়েছে। টাইন যখন এর কারণ জিজ্ঞাসা করে সেই গার্ডগুলো তার কথা সম্পূর্ণ ইগনোর করে। শহরের প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই খবর ছড়িয়ে পড়ে এবং খবরে জানানো হয় 39 জন বাদে বাকি যারা এখনও নর্থ কোরিয়াতে রয়েছে তাদের প্রত্যেককে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সেই ব্যক্তি যে হাইজ্যাক করেছিল তাকে $2 মিলিয়ন দেওয়া হয়েছে। এরপর 1 বছর কেটে যায় এবং এখন টাইন কোরিয়ান এয়ারে একজন পাইলটের জব করছে। সে তার কো পাইলট লি ক্যাংকে জানায় সে আগে কি জব করত এবং কিভাবে তার জবটা চলে গেছে। এরপর তাদের প্লেন টেক অফ করার টাইম চলে আসে। এই প্লেনের যাত্রীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তাই প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ে সেই প্লেনে ওঠার জন্য। তাই যখনই গেট খোলা হয় প্রত্যেকটা যাত্রী প্লেনের দিকে দৌড়াতে শুরু করে। এই যাত্রীগুলো এক একজন এক এক ধরনের। কেউ এখানকার নিয়ম সঠিকভাবে পালন করে না, যেমন কেউ দৌড়ে ভিতরে ঢুকে পড়ে, আবার কেউ জুতো খুলে সেই জুতোটা হাতে নিয়ে ভিতরে ঢুকে পড়ে, আবার কেউ সিটে বসে স্মোক করতে শুরু করে দেয়। এই সব কিছুই তাদের নিয়মের বাইরে। এই প্লেনের একজন ক্রু মেম্বার সেই ব্যক্তিকে বোঝায় সে যেন সিগারেটের ছাই এখানে না ফেলে। সে পাশে একটা জায়গা দেখিয়ে দেয় এবং সেখানে ফেলার পরামর্শ দেয়। টাইন এবং তার কো পাইলট এই প্লেনটা চালু করবে ঠিক তখনই তারা শুনতে পায় বাইরে ঝগড়ার শব্দ। তারা ককপিট থেকে বাইরে বের হয় এবং দেখতে পায় এখানে একজন মহিলা তার সাথে একটা মুরগি নিয়ে এসছে, যার কারণে এই যাত্রীদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। এমনকি এখানে কিছু ভিআইপি যাত্রীরা রয়েছে যারা চিৎকার করে সেই পাইলটদের বলে তারা যেন এই মুরগিটাকে এই প্লেন থেকে সরায় এবং তার সময় নষ্ট না করে। এই প্রত্যেকটা যাত্রী সিওল শহরে যাওয়ার জন্য এই প্লেনে উঠেছে, তাই টাইন তাদেরকে বোঝায় সিওল যেতে তাদের খুব বেশি সময় লাগবে না, তাই তারা যদি একটু কষ্ট করে সবকিছু সহ্য করে নেয় তবে তারা প্রত্যেকে একসাথে সিওল যেতে পারবে। এরপর প্রত্যেকে সিট বেল্ট পরে নেয় এবং টাইন তার প্লেন টেক অফ করে ফেলে। এই প্লেনের একজন মহিলা ছিল যে কথা বলতে পারে না। সে যখন জানালা দিয়ে বাইরেটা দেখে তখন সে অবাক হয়ে যায় এবং এই সব কিছুর জন্য সে হাতের ইশারা করে তার ছেলেকে ধন্যবাদ জানায়। এখানে যে মহিলা মুরগি নিয়ে এসেছিল তার মুরগি একটা ডিম পাড়ে
এবং সেই মহিলা সেই ডিমটা তার পাশে বসে থাকা একটা ছেলে যার নাম ইয়ং ডেই তাকে ভালোবেসে খেতে দেয়। ছেলেটা সেই কাঁচা ডিমই খাওয়ার চেষ্টা করে এবং একইভাবে সেই মহিলাকে সে জানায় তার মা আর বেঁচে নেই এবং সে বর্তমানে তার বড় ভাইয়ের কাছে যাচ্ছে। এদিকে ককপিটে টাইন প্রত্যেকটা নিয়ম মেনে কাজ করছিল, কিন্তু তার কো পাইলট হঠাৎই তাকে একটা সিগারেট অফার করে। টাইন অবাক হয়ে যায় এবং যেহেতু সে তার সিনিয়র তাই সে তার সিগারেটটা নিয়ে নেয়। এমনকি এই পর্যন্ত নয়, তার সিনিয়র পাইলট তাকে বলে, আজ আমি চাই আজকের ল্যান্ডিংটা তুমি নিজে করো, কারণ সে দেখতে চায় সে কতটা দক্ষ। তার সিনিয়র পাইলট এই পর্যন্তই থামে না, তাকে এরপর ড্রিঙ্ক করারও অফার করে। এদের দুজনের সময় খুব সুন্দরভাবে কাটছিল, কিন্তু তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ইয়ং ডেই নামের সেই অল্প বয়সী ছেলেটি যে তার ভাইয়ের কাছে যাচ্ছিল, সে হঠাৎই সিট থেকে উঠে একটা বোম ককপিটের দরজায় সেট করে এবং অন্য একটা সে প্লেনের মধ্যে ছুড়ে দেয়। এখন সেখানে কর্মরত প্লেনের কিছু মেম্বার বুঝে উঠতে পারে না তারা কোন বোমটাকে আগে ডিফিউজ করবে, এবং এটা ভাবতে ভাবতেই দুটো একসাথে ব্লাস্ট হয়ে যায় এবং তৈরি হয় এক ভয়ানক পরিস্থিতি। প্রত্যেকটা প্যাসেঞ্জার যারা সিটে বসেছিল তারাই ব্লাস্টের কারণে এদিক ওদিক ছিটকে পড়ে। এমনকি ককপিটে থাকা সেই পাইলট এই ব্লাস্টের কারণে ছিটকে পড়ে এবং প্লেনের মাঝখানে তৈরি হয় একটা বড় ফাঁকা, যেখান থেকে হাওয়া ভেতরে ঢুকতে শুরু করে এবং প্লেনের ব্যালেন্স বিগড়ে যায়। প্লেনটা ক্রমশই নিচে নামতে শুরু করে। দুজন পাইলটের জ্ঞান যখন ফিরে আসে ততক্ষণে তাদের প্লেন পুরো মৃত্যুর মুখে চলে যায়। তারা পাহাড়ের একদম গা ঘেঁষে ছুটতে শুরু করে। সিনিয়র পাইলট প্লেনের থ্রটল ফুল করে দেয় এবং টাই ইন প্লেনটাকে আবারও ওপরে ওঠায়, কিন্তু এখন প্লেন আগের মতো কন্ট্রোল করা যাচ্ছিল না। কিছু সময় বাদে ইয়ং ডেই ককপিটে আসে এবং একটা বোম দেখিয়ে সে পাইলটদের হুমকি দেয় তারা যেন প্লেনটা সমুদ্রের দিকে নিয়ে যায় এবং তারা যদি তার অর্ডার পালন করে তবেই প্রত্যেকে জীবিত থাকবে। টাইন তাকে বোঝায় সমুদ্রের দিকে যাওয়ার আগে সবার প্রথমে প্লেনের কেবিনটাকে চেক করতে হবে। ছেলেটি এতে রাজি হয় না, সে আবারও বোম দেখিয়ে ভয় দেখায় এবং অবশেষে সে তার চাকুটাও বের করে ফেলে। এমনকি এই পরিস্থিতি দেখে সিনিয়র পাইলট ছেলেটিকে বোঝায় প্রথমে তাদের কেবিনের স্ট্যাটাস চেক করার পরেই এই প্লেন আগে যাবে। তাই টাইন অবশেষে কেবিন চেক করতে চলে যায়। কেবিনে যেই দুজন ক্রু মেম্বার ডিউটিতে ছিল তাদের মধ্যে একজন ছিল ছেলে এবং একজন মেয়ে। ছেলেটি সেখানে অজ্ঞান হয়ে গেছে এবং মেয়েটি আহত অবস্থায় পড়ে রয়েছে। টাইন সবার প্রথমে প্লেনের যেই অংশে একটা বড় ফাঁকা তৈরি হয়েছে সেই জায়গাটা একটা সুটকেস দিয়ে আটকে দেয় এবং একজন প্যাসেঞ্জারকে সেই সুটকেসটা চেপে ধরার দায়িত্ব দেয়। এরপর সেই মেয়েটিকে জানায় তাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। সে ছেলে ক্রু মেম্বারটির পকেটের বন্দুকটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে সেখানে বন্দুকটা নেই। সে বাধ্য হয়ে এই কেবিনটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এই মেয়েটির উপর দিয়ে দেয় এবং এরপর সে প্লেনের ফুটো হয়ে যাওয়া অংশটা রিপেয়ার করতে শুরু করে। রিপেয়ার করার পর সে যখন যাত্রীদের দিকে তাকায় তখন সে দেখতে পায় এই বোমের বিস্ফোরণে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়ে গেছে, তাদের শরীর থেকে রক্ত ঝরছে। সে উপায় না পেয়ে এই যাত্রীদের চিৎকার করে বলতে থাকে, এখানে কেউ ডাক্তার বা নার্স আছে? যদি থাকে সে যেন তাকে হেল্প করে। লি ক্যাং ছেলেটিকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করছে, এটা কি কোনো রাজনৈতিক বিষয়? ছেলেটি কোনো উত্তর দেয় না, বরং সে বলে তারা যেন তার অর্ডার মতোই কাজ করে। প্লেনের এরকম অবস্থা দেখে যাত্রীরা আতঙ্কে পড়ে যায়, তারা চিৎকার করতে শুরু করে এবং তখন ছেলেটি আবারও বোম নিয়ে কেবিনে আসে এবং প্রত্যেককে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। এমনকি সে ঘোষণা করে দেয় এই প্লেনটা কোনো সিওল শহরে যাবে না, বরং এটা সোজা নর্থ কোরিয়াতে যাবে। সিনিয়র পাইলট বুঝতে পারে তাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। সে মেডে সিগন্যাল দিতে শুরু করে। ছেলেটি এই সব কিছু শুনে ফেলে। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং তার কমিউনিকেশন ডিভাইসটা নষ্ট করে ফেলে। দুজন পাইলট ছেলেটির কথা মতোই প্লেন ঘুরিয়ে ফেলে এবং নর্থ কোরিয়া যাওয়ার ডিসিশন নিয়ে নেয়। কিছুক্ষণ বাদে সিনিয়র পাইলট ছেলেটিকে আরও একবার প্রশ্ন করে সে নর্থ কোরিয়া কেন যেতে চায়। ছেলেটি তখন নরম গলায় জানায় সেখানেও তো মানুষ থাকে এবং সেখানে তার ভাই থাকে। এমনকি সে এটাও জানায় তার ভাইকে যুদ্ধের সময় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে গিয়ে সে একজন অফিসার হয়ে গেছে এবং সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। এর বাইরে সে এটাও জানায় 2 বছর আগে যেই প্লেন হাইজ্যাক হয়েছিল এবং যেই ব্যক্তি হাইজ্যাক করেছিল তাকে নর্থ কোরিয়া থেকে $2 মিলিয়ন দেওয়া হয়েছিল। তাই তার বিশ্বাস যদি এই প্লেনটাকে নর্থ কোরিয়া নিয়ে যেতে পারে তবে সেও $2 মিলিয়ন পেয়ে যাবে। কেবিনে থাকা যাত্রীদের মধ্যে একজন প্ল্যান বানাতে শুরু করে সে কিভাবে ছেলেটিকে বন্দী বানাবে। সে আরও যাত্রীদেরকে তার এই প্ল্যানে নিতে চায়, কিন্তু কেউ রাজি হয় না এবং তখন ছেলেটি তাদের এই কথাবার্তা শুনে ফেলে। সে পেছনে আসে এবং এবার তার চাকুটা বের করে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। যেই ব্যক্তি প্ল্যান বানিয়েছিল ছেলেটিকে ধরবে সে অবশেষে
পিছন থেকে তাকে চেপে ধরে এবং একটার সময় তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু খুব বেশিক্ষণ ফাইট চলে না। ছেলেটি একটা বন্দুক খুঁজে পায় এবং সেই ব্যক্তি বন্দুকের ভয়ে পিছনে সরে আসে। পরিস্থিতি খারাপ দেখে টাইন ছুটে আসে এবং ছেলেটি তার দিকে বন্দুক ধরে। টাইনের কাছে রিকোয়েস্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সে ছেলেটির কাছে রিকোয়েস্ট করে সে যেন শান্ত হয় এবং তারা বর্ডার পার করলেই প্লেনটা ল্যান্ড করবে। কিন্তু ছেলেটি থামে না। সে তার চাকু দিয়ে একজন যাত্রীর ওপর আঘাত করে। মেয়ে ক্রু মেম্বারটি সেই আহত ব্যক্তিকে যখন ট্রিটমেন্ট করতে এগিয়ে যায় তখন ছেলেটি তাকেও ভয় দেখায়। এখন যেহেতু তারা অন্য দেশে ল্যান্ড করবে তাই পাইলট প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন তাদের আইডি নষ্ট করে ফেলে, বিশেষ করে তারা যারা এখানে সোলজার অথবা পুলিশ অফিসার রয়েছে। মুভি সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং দেখানো হয় ইয়ং ডাইকে, অর্থাৎ যেই ছেলেটি এই প্লেনটাকে হাইজ্যাক করেছে তার অতীতের ঘটনা। সে খুব গরিব ঘরের একটা ছেলে এবং লোকাল পুলিশ তার বাড়িতে মাঝে মাঝেই হানা দিত, তাকে মারধর করত এবং বাড়ির জিনিসপত্র ওলটপালট করে দিত। তার কারণ পুলিশদের মতে সে একজন কমিউনিস্ট। সে চিৎকার করে পুলিশদের বলে সে কমিউনিস্ট নয়, কিন্তু তারা তাকে ধরে নিয়ে যায়। সে যখন বাড়ি ফেরে এবং দেখে তার মা আর জীবিত নেই, বর্তমানে ইয়ং ডাই এই সব কিছু মনে করে বেশ ভাবুক হয়ে যায় এবং তখনই সেই মেয়ে ক্রু মেম্বারটি একজনকে হেল্প করতে যায় এবং এটা ছেলেটি দেখে ফেলে এবং তাকে জোরপূর্বক ককপিটে নিয়ে যায়। পাইলট ছেলেটিকে জানায় তাদের ফুয়েল শেষ হয়ে আসছে, তাই তাদেরকে এখনই ল্যান্ড করতে হবে এবং তারা অলরেডি নর্থ কোরিয়াতে চলে এসছে। ছেলেটি এই কথা শুনে ককপিট থেকে চলে যায় এবং তখনই এই পাইলটগুলো আলোচনা করতে শুরু করে যে এটা একটা মিথ্যে কথা, তাই এটা যদি ছেলেটা জানতে পারে তবে সবার প্রথমে সে তাদেরকে মেরে ফেলবে। কিন্তু এই সত্যিটা ফাঁস হতে খুব বেশি সময় লাগে না। ছেলেটা জানালা দিয়ে দেখে এবং বুঝতে পারে এটা নর্থ কোরিয়া না। সে সঙ্গে সঙ্গে তার হাতের বোমটা একটা বাচ্চা ছেলের হাতে ধরিয়ে দেয় এবং তাকে বলে সে যদি ওপরের অংশটা ছেড়ে দেয় তবে এটা ব্লাস্ট হয়ে যাবে। ছেলেটি কাঁদতে শুরু করে। তখন সে তাকে বলে সেও তার মতন বয়সে ছোট এবং কিছু বয়সে বড় মানুষ তার শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে শুধুমাত্র কমিউনিস্ট বলে। এই বলে সে তার জামাটা তুলে দেখায় এবং দেখতে পায় সেই জায়গার সম্পূর্ণ দাগ হয়ে গেছে। এই ছেলেটির বক্তব্য তাকে এখন এই রিস্ক নিতে হবে, সেই বোমটা তাকে শক্ত করে ধরে রাখতে হবে। সে ককপিটে যায় এবং পাইলটদের অর্ডার দেয় তারা যেন প্লেনটাকে ওপরে তোলে, কারণ এটা নর্থ কোরিয়া না এবং এখানে তারা ল্যান্ড করতে পারবে না। সে যখন বাচ্চা ছেলেটির দিকে বন্দুক ধরে টাইন বাধ্য হয়ে প্লেনটা আবারও ওপরে তুলে ফেলে, কিন্তু ছেলেটি এতে থামে না। সে বন্দুকটা সোজা টাইনের পায়ে চালিয়ে দেয়। এরপর সে টাইনকে বলে সাউথ কোরিয়াতে যে বেকার সে নর্থ কোরিয়াতে হিরো হতে পারে, কারণ সেখানে গেলে লাইফ সেট হয়ে যায় এবং সে অফার করে সে চাইলে তার মতন হিরো হতে পারবে। তাই ছেলেটির মতে সে কেন তার বিরুদ্ধে যাচ্ছে এবং এতগুলো মানুষের জীবন বিপদে ফেলছে। টাইন তার কথায় রাজি হয় এবং বলে সে অবশ্যই তার কথা মানবে, কিন্তু তার আগে এই যাত্রীদেরকে সে নামিয়ে দিতে চায় এবং তারপর তারা দুজন অবশ্যই নর্থ কোরিয়াতে যাবে এবং হিরো হবে। কিন্তু তখনই সেখানে তাদেরকে বাঁচাতে ফাইটার জেট চলে আসে এবং তারা একটা কথাই বলে তারা যেন এখনই এই প্লেনটাকে সাউথের দিকে ঘুরিয়ে ফেলে। ছেলেটি এই পাইলটদেরকে কোনোরকম উত্তর দিতে দেয় না। টাইন ছেলেটিকে বোঝায় সে যদি উত্তর না দেয় তবে তারা ফায়ার করবে এবং তাদের এখানেই মৃত্যু হবে। তখন ছেলেটি বলে যদি এমন করেই মৃত্যু হয় তবে আগেরবার প্লেন কিভাবে নর্থ কোরিয়াতে পৌঁছালো। টাইন চুপ থাকে, কারণ আগেরবার সে নিজে ফাইটার জেটে ছিল এবং সে ফায়ার করেনি। এখন পরিস্থিতি এমন চলে আসে সেই ফাইটার জেট ফায়ার করার প্রস্তুতি নিয়ে নেয়। টাইন অবশেষে তার প্লেনটা দ্রুত গতিতে আরও একবার ওপরে তুলে ফেলে এবং তাদের টার্গেটের বাইরে চলে যায়। এরপর সে প্লেনটাকে একদম উল্টো করে ফেলে। প্রত্যেকটা যাত্রী উল্টে যায়। আসলে এমনটা করার কারণ সামনে বর্ডার রয়েছে এবং সে বর্ডার পার করতে চায় না। সে একদম উল্টো করে ইউ টার্ন নিয়ে পুনরায় সাউথের দিকে প্লেনটাকে নিয়ে যায়। টাইন প্লেনের কন্ট্রোল সিনিয়র পাইলটের হাতে দিয়ে সে পুনরায় কেবিনে ফিরে যায় এবং দেখে সেই ছেলেটি যে বন্দুক ধরেছিল তার ওপর সে আহত অবস্থায় নিচে পড়ে রয়েছে। সে তাকে চেপে ধরে এবং তার হাতের চাকুটা নেবার চেষ্টা করে এবং শুরু হয় তাদের মধ্যে এক ভয়ানক মারপিট। ছেলেটি টাইনের পায়ে চাকু ঢুকিয়ে দেয় এবং ঠিক তখনই ছেলে ক্রু মেম্বারটি বন্দুক দিয়ে তাকে ভয় দেখায় এবং তাকে বলে সে যেন সারেন্ডার করে দেয়। কিন্তু এতে কোনো কাজ হয় না। উল্টো সে তার বোমটা বের করে প্রত্যেককে আরও একবার ভয় দেখায়। সেই ক্রু মেম্বারটি অবশেষে তার দিকে গুলি ফায়ার করে এবং ছেলেটি সেখানেই মরে যায়। কিন্তু তার হাতের বোমটা নিচে পড়ে যায়। প্রত্যেকে ভয় পেয়ে যায়, কারণ সেই বোম এখনই ব্লাস্ট হবে। তখন টাইন সেই বোমের ওপর শুয়ে পড়ে এবং সেটা চেপে ধরে রাখে যাতে এর বিস্ফোরণের পরিমাণটা কমানো যায়। এরপর সেই বোমটা ফাটে এবং এতে সাধারণ মানুষের কিছু হয় না, বরং টাইন গুরুতর আহত হয়ে যায়। তার একটা হাত সেই বোমের কারণে শরীর থেকে আলাদা হয়ে যায়। একইভাবে প্লেনের ব্যালেন্স আরও বিগড়ে যায়।
সেটা ক্রমশ নিচে নামতে থাকে। সিনিয়র পাইলট সেই ফাইটার জেটে থাকা পাইলটদের জানিয়ে দেয় হাইজ্যাকাররা মরে গেছে। এরপর প্লেনে থাকা সেই বয়স্ক মহিলা ছুটে আসে, টাইনের ট্রিটমেন্ট করে, কিন্তু এখনও তাদের বিপদ যায়নি। প্লেনে থাকা সেই বাচ্চা ছেলেটি, যার হাতে একটি বোম জোর করে ধরে রাখা হয়েছিল, সে এখনও সেই বোমটা ধরেই রয়েছে এবং সেই বোমে থাকা সেফটি পিন হারিয়ে গেছে। তাই সেই সেফটি পিন খুঁজতে শুরু করে। সেই সেফটি পিন খুঁজে পায় না এবং এর পরিবর্তে একটা কানের দুল তার মধ্যে আটকে দেয়। আহত টাইনকে আবারও তারা পাইলটের সিটে বসায়, কারণ এই প্লেন ল্যান্ডিং করতে একমাত্র সেই পারবে। সে প্রত্যেককে জানায় এই প্লেনের নিচের চাকা লক হয়ে গেছে, তাই এটাকে ম্যানুয়ালি খুলতে হবে। সে প্রত্যেকটা যাত্রীকে অর্ডার দেয় তারা যেন কেবিনের মাঝখানে ম্যানুয়াল লকটা টেনে খুলে ফেলে। এখন তারা দড়ি বেঁধে সেই লক টানতে শুরু করে। অনেক চেষ্টা করার পর তারা সেই লক খুলতে সফল হয় এবং টাইন ডিসিশন নেয় সে এই প্লেনটাকে সমুদ্র সৈকতে এমার্জেন্সি ল্যান্ডিং করাবে এবং এর বাইরে তার কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই প্রত্যেকে সিট বেল্ট শক্ত করে বেঁধে ফেলতে বলে। এমন অবস্থায় টাইনের স্ত্রীর কথা মনে পড়ে, কারণ এটা এমন একটা পরিস্থিতি যেখান থেকে সে বেঁচে ফিরবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিছু সময় বাদে তারা সফলভাবে সমুদ্রের সৈকতে ল্যান্ডিং করে। এই মুভির গল্পটা একটা সত্যি ঘটনা, যেটা ঘটেছিল 1971 সালের 23শে জানুয়ারি। আর ফ্লাইটটা ছিল F-27 ফ্লাইট। এই ফ্লাইটটি গ্যাংনিয়াং এয়ারপোর্ট থেকে সিওলের গিম্পো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছিল এবং তখন এটাকে হাইজ্যাক করা হয় এবং শেষে গিয়ে 58 জন প্যাসেঞ্জার আর ক্রু মেম্বাররা বেঁচে যায়। মৃত্যু হয় 2 জন ব্যক্তি, একজন হলো হাইজ্যাকার এবং অন্যজন হলো সেই পাইলট যে বোমের বিস্ফোরণ কমাতে তার উপর লাফ দিয়েছিল। তো এই ছিল আজকের মুভি সত্য ঘটনার উপর তৈরি হাইজ্যাক 1971। কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।